দেশের যে অবস্থা, সেক্ষেত্রে এখন যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মন্ত্রী পদমর্যাদায়, তাদের সম্পদ বিবরণী দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবং সম্পদ বিবরণী দিতে হবে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কোনো খাতির নেই, কোনো ছাড় নেই। প্রচলিত রাজনীতিতে রাজনীতিবিদরা দুর্নীতি করে, আমরা এখন তাদেরকে লাথি দিচ্ছি, গুঁতো দিচ্ছি, জেলখানাতে ভরছি। তাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত ঝরিয়েছি। অনেক মানুষ, একজন দুজন নয়, লক্ষ লক্ষ মানুষের শ্রম, ঘাম, জীবন, যৌবন শেষ হয়ে গেছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য। এবং দুর্নীতিবাজদের পায়ের তলায়, বুটের তলায় পিষ্ট হয়ে এই বাংলায় গত 15 বছরে যে সর্বনাশ ঘটেছে, সেই সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যারা সাধারণ জনগণ, আমরা এই বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছি। যদি ধরেন গত 15 বছরে আমার যে ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে, আমার যে কষ্ট হয়েছে, বেদনা হয়েছে, কেন? আওয়ামী লীগ সরকার 15 বছর চেষ্টা করে তার সমস্ত রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে গোলাম মোল্লা রনির মতো একজন মানুষকে অবদমিত করতে পারেনি, তার জবান বন্ধ করতে পারেনি। ব্যবসা বাণিজ্য সব তছনছ করে দিয়েছে। গুম করার ভয় দেখানো হয়েছে, গুলি করার ভয় দেখানো হয়েছে। তো এই যে আমার মতো একজন মানুষ সব শেষ করে দিয়েছি সততা, ন্যায়পরায়ণতা, রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমার যে অর্থ, আমার যে বৃত্ত, আমার যে পদ পদবী যতটুকু ছিল, তো এইগুলো নিয়ে আমি তো মানে পৃথিবীর যে কোনো দেশে পায়ের উপর পা তুলে বাকি জীবন আরাম এবং আয়েসে কাটাতে পারতাম। দলবাজি করলে, পদ পদবী চাইলে সবসময় তো আমার জন্য অনেক বিষয় অবারিত ছিল। তো সেই জিনিসগুলো তো আমি বা আমার মধ্যে এরকম হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমরা করিনি, আমরা করছি না। আমরা কি চাচ্ছি? আমাদের এই দেশে বৈষম্য দূর হোক, সমতা আসুক, দুষ্টের দমন হোক, শিষ্টের পালন হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। এবং এই কারণে পাগলের মতো আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এবং তার প্রেক্ষিতে আজকে যারা ক্ষমতায় বসেছেন, তারা রাজসিংহাসনে আছেন। যদি জুলাই আগস্ট বিপ্লবের যারা ধরেন, তাদের সংগ্রাম কত দিনের বলেন? 36 দিনের, 36 days, নট মোর দ্যান দ্যাট। তারা কি করেছে? তারা 25 তারিখ পর্যন্ত শেখ হাসিনাকে আম্মা ডেকেছে, বঙ্গবন্ধুকে আব্বা ডেকেছে। এদের বেশিরভাগ লোক, কয়জন লোক রাজপথে যাকে বলা হয় শেখ হাসিনাকে গালাগাল করেছে। কিন্তু আমি যখন সংসদ সদস্য ছিলাম, ভরা মিটিং এ শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে পার্লামেন্টারি কমিটির মিটিং এ দাঁড়িয়ে বলছি যে, প্রধানমন্ত্রী, আপনার কোনো চেইন অফ কমান্ড নেই, আপনার সরকারের কোনো চেইন অফ কমান্ড নেই। 2010 সনে বলেন তো, বুকে হাত দিয়ে এখন যারা আছে এই ধরনের কথা এখন মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে বলতে পারবেন না। আচ্ছা, সরকারের প্রভাবশালী মন্ত্রী শাহজাহান খান, আবুল হোসেন, ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ মিডিয়ার সামনে এসে পার্সোনালি তাদের অফিসে গিয়ে যে সকল কথা বলেছি, মানে শরীর রীতিমতো থরথর করে কাঁপে। এখন এই বয়সে যে ও সাহস আমাকে কে দিয়েছিল? তো আমার সেই যে 15 বছরের সংগ্রাম, 17 বছরের সংগ্রাম, আমার জাতীয় রাজনীতিতে 25 বছরের অংশগ্রহণ, 2001 থেকে এই পর্যন্ত একদম প্রথম সারিতে 25 বছরের অভিজ্ঞতা, তারপর ছাত্র জীবন থেকে যদি রাজনীতি ধরেন, এও প্রায় 42-43 বছর। এই যে সুদীর্ঘ কর্মজীবন, রাজনীতি, স্যাক্রিফাইস, জুলুম অত্যাচার ভোগ করা, এইগুলো করে যারা মাত্র 36 দিন রাজনীতি করেছেন, তাদের হাতে আমরা ছেলের হাতের মোয়া তুলে দিইনি, রাষ্ট্র তুলে দিয়েছি। আমরা হিসাব চাই, হিসাব নেব, এখনো চাই, আর আগামীতে এই হিসাব কড়াই গন্ডায় আমরা আদায় করে ছাড়ব। এটাই হলো বাস্তবতা। আমাদের মতো আরো অনেক লোক রয়েছে,
আর এখন যারা সরকারে আছেন, এই ৩৬ দিনের যোদ্ধা তারা কয়জন? এর বাইরে যারা আসছেন উপদেষ্টা মন্ডলীতে, এরা সবাই পোলাও খাওয়া মজনু, সারা জীবন তারা পোলাও খেয়েছেন। ফলে এই যে আমরা যারা রাজপথে লড়াই করেছি, কলম দিয়ে যুদ্ধ করেছি, মস্তিষ্ক দিয়ে যুদ্ধ করেছি, জবান দিয়ে যুদ্ধ করে চলেছি, তাদেরকে মোকাবেলা করা এত সহজ নয়। মাথার ঘাম পায়ে ফেলে এখন আমরা দুটো ডাল ভাত উপার্জনের জন্য পরিশ্রম করে যাচ্ছি, আর আমাদের দেওয়া অর্থ পায়ের উপর পা তুলে বাংলাদেশে বসে খাবেন, হাঁস দিয়ে খাবেন, রুটি দিয়ে খাবেন, ওয়েস্টে নিয়ে গিয়ে খাবেন, তারপরে দেশের বাইরে পাচার করবেন। এটা হবে না, এটা কখনো অতীতে হয়নি। দেখেন না, কেউ পারেনি, এরশাদ সাহেব পারেননি, বিএনপির যে সকল দুর্নীতিবাজ তারা পারেননি, শেখ হাসিনা যারা লোকজন তারা পারছেন না, আপনারা পারবেন কি করে? কাজেই আমাদের যে গর্ব, যে জায়গা, প্রেমের যে জায়গা, ভালোবাসার যে জায়গা এখনো আপনাদের জন্য যে অবশিষ্ট রয়েছে, এই জায়গাটি নষ্ট না করে আপনারা সম্পত্তির হিসাব দিন, তারপর সেটা জনগণের জন্য উন্মুক্ত করে দিন। ফলে আপনাদেরকে নিয়ে যে দুর্নাম হচ্ছে, বদনাম হচ্ছে। বিএনপির যে চেয়ারপারসন, তার একজন উপদেষ্টা আছেন, না প্রাইভেট সেক্রেটারি আছেন মিস্টার সাত্তার, তিনি ৮ জন উপদেষ্টা সম্পর্কে সুস্পষ্ট অভিযোগ এনেছেন। এগুলো নিয়ে আত্মপক্ষ সমর্থন করার দরকার নাই। আপনারা সকল উপদেষ্টার সম্পদের বিবরণী দেন। সাত্তার সাহেবের যদি সামর্থ্য থাকে তিনি তখন মামলা করবেন বা বলবেন যে এটা মিথ্যা তথ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকার আসার পরে কত টাকা তিনি গ্রামীণ ফোন থেকে নিয়েছেন, কত টাকার কর মকুব করেছেন, এসব নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। আপনি সম্পদের হিসাব দিন। এই সময়টাতে গত 1 বছর 2 বছরে আপনার যে সম্পদের ব্যাংক হিসাব থেকে শুরু করে আপনার টাকায় যা কিছু জমা হয়েছে এগুলো হিসাব দিন। অথবা আপনার যে বিদেশি কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে যে আপনি যদি কোনো শেয়ার ট্রান্সফার করে থাকেন, টাকা ট্রান্সফার করে থাকেন, সেগুলোর হিসাব দিন। সমস্ত মানুষ আপনাকে মাথায় করে নাচবে যদি কোনো বিতর্ক না থাকে। কেন এই কাজগুলো করা হচ্ছে না বোঝার চেষ্টা করুন। আপনারা যদি ব্যর্থ হন, আমরা বহুদিন সেই ব্যর্থতার গ্লানি আমাদেরকে ভোগ করতে হবে। আমরা আপনাদেরকে এনেছি, আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছি, এবং আপনাদেরকে ওই ক্ষমতায় বসানোর জন্য আমরা বড় বড় নীতি কথা বলেছি পুরো জাতির কাছে। আপনাদের বিরুদ্ধে যদি অভিযোগ উঠে, আপনাদেরকে যদি দুর্নীতিবাজ হিসাবে আখ্যায়িত করা হয়, আপনাদের অবৈধ সম্পদের খবরাখবর যদি ভবিষ্যতে সেই যাকে বলা হয় উন্মুক্ত হয়ে যায়, তাহলে কোনো বিপ্লবের পক্ষে আমরা আর উচ্চস্বরে কথা বলতে পারবো না, কোনো নীতি নৈতিকতার সবক দিয়ে পত্রপত্রিকায় লিখতে পারবো না, রাত জেগে জেগে টেলিভিশনে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রভাবশালী শক্তিশালীদের পক্ষে কথা না বলে বিপক্ষে কথা বলা আর মজলুমের পক্ষে সাফাই গাওয়া, এটা সম্ভব হবে না। বুঝার চেষ্টা করুন। আমি নিজে 2011-12 সনে বেগম জিয়ার পক্ষে লিখেছি, কথা বলেছি, একবার নয়, 2বার নয়। যখন বেগম জিয়া, তারেক রহমান নিষিদ্ধ ছিল, কোনো পত্রপত্রিকা, আজকে অনেক যাকে বলা বিএনপির অনেক যাকে বলা হয় শুভাকাঙ্ক্ষী চলে এসেছে, কিন্তু তারেক রহমান সাহেবের নামটি উচ্চারণ করার মতো শক্তি ছিল না 2013 থেকে 2014 থেকে। তিনি নিষিদ্ধ ছিলেন। গিয়া দেখুন তখন নয়া দিগন্তে অলমোস্ট মাসে 3 থেকে 4 বার কৌশলে কিভাবে তারেক রহমান সাহেবকে, কিভাবে জিয়াউর রহমান সাহেবকে, কিভাবে বেগম জিয়াকে প্রশংসা করে, এবং নয়া দিগন্তের লক্ষ লক্ষ পাঠকের কাছে বিএনপি নীতি এবং আদর্শকে আওয়ামী লীগের উপরে স্থান দেওয়ার জন্য কিভাবে কলম চালিয়েছি, কিভাবে বাংলাদেশ প্রতিদিনে দিনের পর দিন ন্যারেটিভ তৈরি করেছি। সেই জামাতের নাম যখন বাংলাদেশে কেউ নিতে পারত না, যখন কাদের মোল্লা, সাইদি সাহেব, জেল হোসেন সাইদি, কামরুজ্জামান, তাদেরকে নিয়ে লেখা লিখেছি, কত আওয়ামী লীগের লোকজন চোখের পানি ফেলেছে, হাজার হাজার মানুষ যে কাদের মোল্লার জন্য চোখের পানি ফেলেছে। আমার সেই লেখনীতে মীর কাসিমকে নিয়ে লিখেছি,
আওয়ামী লীগের লোকজন, অন্য লোক বাদ, আওয়ামী লীগের লোকজন চোখের পানি ফেলেছে যে হা এ কাজ হলো কেন। কামরুজ্জামানকে নিয়ে লিখেছি, মানুষ আফসোস করেছে। এখন দেখুন নতুন লাল স্বাধীনতার পরে আপনারা এত কৌশলী, এত যোগ্য, এই জামাতের লোকজন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের যে ছবি সেটা পর্যন্ত টানাতে পারেননি। এর কারণ হলো গত 1 বছরে সেই ন্যারেটিভটা, আমরা যে ন্যারেটিভটা আপনাদের পক্ষে করেছিলাম, আমি জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্যের, আমরা যে ঝুঁকি নিয়ে কথাগুলো বলেছি, যেভাবে প্রকাশ্যে সেই আদমুল্লাহকে নিয়ে, সাইদি সাহেবকে নিয়ে আমরা কথাবার্তা বলেছি এবং তাদের বিরুদ্ধে যারা আওয়ামী লীগের লোকজন রয়েছে তাদেরকে যেভাবে উল্টোভাবে গালাগাল করেছে, এটা আপনি গায়ের চামড়া দিয়ে যদি জুতো বানাই দেন আমাদের, এই ঋণ শোধ হবে না, এই ঋণ শোধ হবে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি ফাইট করেছি, সামনে সামনে দাঁড়িয়ে 1 to 1 এই সমস্যাটার সমাধান করে দেন, কেন এই কাজগুলো করছেন জিজ্ঞেস করে দেখেন। আওয়ামী লীগের অন্ততপক্ষে 50 জন লোক সাক্ষী আছে সবার সামনে। তো এই দায় মানে কি বলতে পারবে এইভাবে বলেন তো? এগুলো করেছি এটা সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আমার যদি স্বার্থর দরকার হতো, পদ পদবীর দরকার হতো, আওয়ামী লীগ আমার জন্য নিরাপদ ছিল না? আমাকে 2008 সনে কয়জন চিনতেন এই বাংলাদেশে বলেন তো? শেখ হাসিনাই তো আমাকে মনোনয়ন দিয়েছেন, তারপরে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন। সংসদ সদস্য বানানোর পরে পুরো 2009 থেকে 14 সন পর্যন্ত সমানে ব্যাটিং করার, ছক্কা মারার সুযোগ করে দিয়েছেন। তিনি যদি আমাকে, যেটা 2013 সনে জেলে নিয়েছেন, তিনি তো সেগুলো 2009 সনে নিতে পারতেন না? তো নেননি, তো ব্যাটিং করার সুযোগ দিয়েছেন এবং সেই ব্যাটিং এর সুযোগ নিয়ে আমি গোলাম মাওলা রানী হয়েছি। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ আমার জন্য নিরাপদ আশ্রয় হতে পারতো না? আওয়ামী লীগের ক্যাবিনেটে আমার যারা কর্মী, যাদেরকে আমি কিভাবে সংসদে ভাষণ দিতে হয় শিখিয়েছি, কিভাবে কার্যপ্রণালী বিধি পড়তে হয় শিখিয়েছি, কোন রেফারেন্স কোথা থেকে আনতে হয় তার জন্য লাইব্রেরিতে নিয়ে হাতে কলমে শিক্ষা দিয়েছি, তারা বড় বড় মন্ত্রী হয়ে গেছেন, এখনো ওই সম্মান করেন। যখন মন্ত্রী হয়েছিলেন তখনও সম্মান করেন। আমি কি তাদেরকে একটা সুপারিশের জন্য ফোন করতে পারতাম না? তাদের জামানাতে আমার সেই 3 পুরুষের বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। 32 নম্বর তো কিভাবে ভাঙছে, খালেদা জিয়ার বাড়ি কিভাবে ভাঙছে, তার চেয়ে নির্মম ভাবে আমার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে শুধুমাত্র বিএনপিতে যোগদান করার কারণে। এই ক্রোধে শেখ হাসিনা, যে যাকে তিনি এতটা ওয়াক ওভার দিয়েছেন, এতটা সুযোগ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, সবাই, সৈয়দ আশরাফ, মাহবুব আলম হানিফ সাহেব, দীপুমণি দল বেঁধে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করত। সব নালিশ একদিকে ফেলে তিনি আমাকে ফেভার করেছেন, আমার পক্ষে দাঁড়িয়ে থেকেছেন। আওয়ামী লীগের লোকজন আমাকে পাড়ি মেরে ফেলতো, সব পাড়ি মারি ফেলতো। তো সেই আমি তো শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয়ে থাকতে পারতাম, ভালো কিছু করতে পারতাম, আমার যদি লোভ থাকতো, লালসা থাকতো, সেটা চরিতার্থ করতে পারতাম। এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার ইচ্ছা থাকলে আরো বারবার আমি হতে পারতাম। কেন আমি 2014 সনে আওয়ামী লীগের মনোনয়নই কিনলাম না? এবং যখন শেখ হাসিনা জানলেন যে আমি কিনিনি, তিনি জাস্ট মাথায় হাত দিলেন যে রনি কাজটা কি করছে, কেন সেই কাজটা করলো, সে নিজে আফসোস করেছে। তো সেখান থেকে বের হয়ে আমি বিএনপিতে এসেছি। 2018 সনে বিএনপিতে কোনো বেকুব জয়েন করে না, সাহস লাগে বিএনপিতে জয়েন করে। আমি ঢাকা কলেজের পেছনে আমার বাসা, সেখান থেকে বের হয়ে বিএনপিতে যোগদান করে ইলেকশন করেছি। আর এটা আমাকে বিএনপি দহাই করেনি। ওখানে গত 4 বার যাকে মনোনয়ন দিয়েছে তিনি আমার মামার শ্বশুর জনাব শাহজাহান খান, এবং আমি মনোনয়ন না পেলে আমার মামার শ্বশুরই মনোনয়ন পেতেন। তা আমার মামার শ্বশুরকে মনোনয়ন না দিয়ে আমাকে দেওয়া হয়েছে, আমার পরিবারের মধ্যে গৃহদাহ তৈরি করে দেওয়া হয়েছে। আমার সেই শালক শালিকা, তাদের যে ছেলে মেয়ে, তারা সবাই গড়াগড়ি করে যেভাবে কেঁদেছে, তাদের 50 বছরের যে রাজনীতি আমার কাছে শেষ হয়ে গেছে। এটা তো মানে আলটিমেটলি বিএনপিতে আমাকে দয়া করেনি। তারা তাদের 4 বার যাকে নমিনেশন দিয়েছে, পটুয়াখালীতে বিএনপি বলতে শাহজাহানকে বোঝায়, গলাচিপাতে বিএনপির ফাউন্ডার বলতে শাহজাহানকে বোঝায়, তাকে কুরবানি দিয়ে আমাকে মনোনয়ন দিছে। এর কারণ হলো সে আমাদের পরিবারের লোক। বাইরের লোক যদি হতো, অন্য কাউকে দিত, শাহজাহানকার সামনে যতদিন জীবিত ছিল 1 মিনিট টিকার মতো লোক গলাচিপাতে ছিল না।
শাহজাহানকে যদি বলতো যে এখানে বিএনপির মনোনয়ন নিয়ে যে শেষে গলা ছিঁড়ে ঢুকতে পারবে না, কেউ দাঁড়ানো ছিল না ওখানে। আমি যেহেতু সাবেক এমপি, তার ভাগ্নির জামাই হলে আমার সাথে সে ফাইটিং আসেনি, কিন্তু চোখের পানি ফেলে সে বয়স্ক মানুষ আমার সামনে কেঁদেছে। তো যারা মনে করেন যে বিএনপি আমাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, ওই সময়টাতে গোলাম মোল্লা রনির মতো সেলিব্রিটি বিএনপিতে যোগদান করাটাই বিএনপির জন্য একটা বিরাট বিজয় ছিল, আমার জন্য জীবনের ঝুঁকি ছিল, এবং সেই ঝুঁকি আমি নিয়েছি বিএনপির জন্য। এটা কি লোভের কারণে, লালসার কারণে? না, জিদের কারণে, সত্য প্রতিষ্ঠার কারণে। আর সেই সত্য প্রতিষ্ঠার লড়াই আজকের এই পর্যায়ে চলে এসেছি। খোঁজ নিয়ে দেখেন তো গত 1 বছরে বিএনপির নাম ভাঙিয়ে বা কোনো একটা সরকারি অফিসে গিয়ে কোনো একটা জায়গা থেকে 1 কাপ চা খেয়েছি, কাউকে একটা সুপারিশ করেছি, এমনকি এই যে নির্বাচন এলাকায় একদিনের জন্য যায়নি। ওখানে যারা ধান্দাবাজি করার তারা ঠিকই ধান্দাবাজি করছে। একই অবস্থা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের সঙ্গে এইভাবে অনেক সম্পর্ক আছে সবার সঙ্গে। এখানে যারা আছে মোরালেস আদিলুর রহমান, আসিফ নজরুল, তারপর শেষে রেজওয়ানা, এটা আমাদের ডিপার্টমেন্টের, আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টের ছাত্র। আমি তাদেরকে একটা ফোন করতে পারতাম না? জিজ্ঞেস করেন তো এদের 3 জনকে একজনকে ফোন করেছি কিনা। এর বাইরে অন্য যারা আছে নাম বললাম না, সবার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। কেউ বলতে পারবে না, কোনোদিন বলতে পারবে না। যমুনাতে যারা বসে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সবার সাথে ভালো সম্পর্ক ছিল, এখনো মন্দ কিছু হয়নি, কিন্তু কোনোদিন একটা টেলিফোন করেনি। ওখানে যারা আছেন বিশেষ সহকারী থেকে শুরু করে সবাই, অনেকের সাথে পারিবারিক সম্পর্ক, মন্ত্রী পদের মর্যাদা আছেন, 1 দিন 2 দিন নয়, সেই 2009 সন থেকে কোনোদিন একটা টেলিফোন করেনি নীতি এবং আদর্শের জন্য। তো সেই নীতি এবং আদর্শের দোহাই দিয়ে বলছি, আপনারা শেষ হয়ে যাবেন না। আপনাদেরকে কেউ যেন দুর্নীতিবাজ বলতে না পারে, আপনাদেরকে কেউ যেন আঘাত করতে না পারে, তাহলে আমরা আর থাকি না। সম্পদের হিসাব বিবরণী দিন, এবং যারা আপনাদের চরিত্র নিয়ে, সততা নিয়ে, ন্যায়পরায়ণতা নিয়ে যারা চ্যালেঞ্জ করছে, তাদেরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।